এ পর্যায়ে আমি বিনীত অনুরোধ করছি জনাব দেবাশিস ভট্টাচার্য মহোদয়কে তার সেশনকে পরিচালনা You the dears, when you invite me with all the hearts and love, can I go leaving you all without coming and love? না এসে বা না হেসে যেতে পারি কিনা যদি আপনারা ডাকেন। আমার এখানে প্রিয় অনুজরা আছে, ছোট বোনেরা যারা আছে, তারা ডেকেছে বলে, মন দিয়ে ডেকেছে বলে আসতে পেরেছি, এটা আমার সৌভাগ্য। যেহেতু কিছুদিন আগেই এখান থেকে গেছি, এর জন্য আরেকটা কথা মনে পড়ে যায়, তোমরা যখন প্রাণ ভরিয়া আমাকে ডাকিয়া যাও, প্রিয় সে ডাকে না আসিয়া আমি কভু কি পারি কও, না এসে পারবো না। তো না ডাকলেও আসতে পারি, বোধহয় এসেও যাই মাঝে মাঝে। আমার একটা চমৎকার টপিকস, টপিকসটা হচ্ছে ক্রেডিট মনিটরিং অ্যান্ড প্রিভেনশন। আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমরা এতক্ষণ যা শুনলাম এই টোটাল টপিকস, ওনারা মনে করছেন যে আসলে ওনাদের টপিকস ওনারা বলে গেছেন, কিন্তু আসলে কিন্তু আমি মনে মনে স্যাটিসফাইড এই কারণে ওনারা সব বলে গেছেন আমার কথা। খেয়াল করে দেখেন যে ওনারা আমার বাইরে কিছু বলেছেন কিনা। ওনারা সেটা বলেননি, আমি ওনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আপনাদের RM সাহেব চমৎকার একজন ব্যক্তি। আমরা যখনই কোনো লোন দিতে চাইতাম না, উনি খুব ঠান্ডা মাথায় মিষ্টি হেসে ম্যানেজারের পক্ষে আরও 2 দিন সময় নিয়ে সেই লোনটা দেওয়ার জন্য চেষ্টা করতেন। আমরা কিন্তু এরকম RM খুব কম পেয়েছি। আর উনি সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। ওনার কথার মধ্যে সবসময় একটা ছন্দ, একটা মাধুর্য, একটা মানে শুনতে ইচ্ছা করে ধরনের ভাব সবসময় থাকে। স্বভাবকবি মানুষ। উনি বললেন আমরা হচ্ছে টিউবওয়েল, আপনারা সেটা চেপে বের করে নেবেন। যথেষ্ট বের করেছেন, আর একটু সময় দিতে বলে আর একটু ভালো হতো, কিন্তু সেইটুকু আমরা দিতে পারলাম না। এটা আমাদের জন্য একটা দুঃখজনক বিষয়। আমাদের বিরুদ্ধে আমরা যা বলছি তা আমি আবার একটু রেকর্ডও করে নিচ্ছি, পরে শুনবো, আপনাদের হাসিগুলো শুনবো এর মধ্যে যখন ফুটে উঠবে। আমাদের বিরুদ্ধে কি আপনাদের কোনো অবজেকশন আছে যে আমাদের কোনো অফিসার আপনাদের ফোন ধরে বিরক্ত বোধ করে? সম্ভবত না। আমরা যখন জয়েন করেছি, যখন ম্যানেজারি করেছি, তখন আমাদের দুর্ভাগ্য ছিল যে হেড অফিসের ফোন মানে বাঘের ফোন এসছে, আমরা দৌড়াতে থাকতাম। এখন উল্টোটা হয়, আমাদের ফোনের পরে আপনাদেরকে নক করতে করতে আমরা ক্লান্ত হয়ে যাই। আর এমনও ঘটে যে আপনাদের ফোনে আমার অফিসার ভয় পাচ্ছে। তা আমরা হেড অফিসকে যখন একটা পর্যায়ে নিয়ে আসতে পেরেছি, আপনাদের দায়িত্ব হচ্ছে ওদেরকে ওই জায়গায় থাকতে দেওয়া, ওদেরকে ভীত করে না দেওয়া। কিন্তু আমার হেড অফিস যদি আপনাদেরকে যথাযথ সহযোগিতা না করে, সেক্ষেত্রে আমাদের যে কারোর কাছে যে কোনো সময়, যেমন DMD মহোদয় বলে গেছেন, যে কারোর কাছে আপনারা জানাবেন, আমরা আপনাদের পাশে থাকব। আমরা থাকবো এই কারণেই আমরা ফিল্ডের যন্ত্রণা বুঝি, আমরা অধিকাংশই ফিল্ড থেকে গেছি। সুতরাং আপনাদের সাথে যে কোনো জায়গায় আমরা যে কোনো সময় থাকব। আপনাদের কাছে আমাদের আরেকটা অনুরোধ থাকবে, for perfectness of MIS system, do every politeness to IT division we will with you all। যেমন হচ্ছে যে বিভিন্ন সময় আমরা একটা স্টেটমেন্ট চেয়ে পাঠাই, যেটা আমাকে ইয়ার্স টুগেদার দিতে হবে। এটা যেন আমরা সেন্ট্রালাইজড করতে পারি। এটার জন্য দরকার হলে এক ব্রাঞ্চ ভাগ করে নেবেন আমাদের আইটিকে চাপ দেওয়ার জন্য। সেটা যদি আমার রিকভারির স্টেটমেন্টও হয়, আপনারা হেড অফিসকে বলবেন যে আমাদেরকে একটা সিস্টেমে নিয়ে আসেন। একই ব্রাঞ্চ থেকে চাপ গেলে হবে কি, ওই IT ডিভিশন হয়তো বিরক্ত হয়ে যাবে, বেশি বোঝে, এই ম্যানেজার বেশি বোঝে, এই ডিলিং অফিসার বেশি বোঝে। আপনারা ভাগ করে নেবেন যে এই জিনিসগুলো আমাদের দরকার, এবং আমাদের নোটিশে দেবেন। আমরা যেহেতু ওখানেই আসছি, আমরা 2-1 বার করে যে সকালে বিকেলে ওখানে চা খেতে যেয়ে ওখানকার GM সাহেবকে আমরা বিরক্ত করে দেবো যে হয় চা খাওয়ান, না হলে আমাদের কাজ করে দেন। আর একটা বিষয়,
যেটা ওই যে হেড অফিসে কথা বলার সময় আপনারা হয়তো ভাবেন যে তারা বিরক্ত হচ্ছে। আমার নিজের কথা বলি, আমার কথা বলা 3টা কর্ডের মধ্যে একটা নাই, মাঝেরটা নাই, নিচেরটা আছে, উপরেরটা আছে। সুতরাং আমি যখন আপনারা যখন শুনতে পাচ্ছেন না, তখন মাঝেরটা না গিয়ে উপরেরটা চলে যায়। এটা কিন্তু কখনোই ভাববেন না যে ওটা হচ্ছে লাস্ট স্টেজ। হ্যাঁ, ওটা ভাববেন যে এটাই হচ্ছে আমার কর্ডিয়াল স্টেজ। কিন্তু কেউ কেউ আছে যারা খুব ভালো কমিউনিকেশন করতে পারে, তাদের 3টাই কর্ড থাকে। খুব অল্প বিস্তরে আমরা আলোচনায় একটু চলে যাই। আমার মনিটরিংয়ে আমরা যখন ম্যানেজারিয়াল বা ডেস্কে কাজ করেছি, আমি প্রিন্সিপাল ব্রাঞ্চে জয়েন করেছিলাম, লোকাল অফিস ছিল তখন। আমরা প্রতিদিন নেগেটিভ লিস্ট একবার চেক করতাম। আর ম্যানেজার হয়ে যাওয়ার পরে যখন এই চেকিংগুলো আমাদের হাতে চলে এলো, একই সাথে চাবিও সাথে থাকতো, আমরা খুব বিরক্ত হতাম না, সরি বিরক্ত হওয়া বলা যাবে না, আমরা খুব কষ্ট বোধ করতাম। আমাদের জীবন দিয়ে আমরা সেই জায়গা থেকে বের হয়ে আসতে পেরেছি যে চাবি আর এখন আমাদের ম্যানেজারদের হাতে থাকছে না, তারা ফ্রি হয়ে গেছেন। সুতরাং চাবি ধরার যে যন্ত্রণা, ওখান থেকে বের হয়ে ওইটা যেন আমরা এই জায়গাগুলোতে দিতে পারি। নেগেটিভ লিস্টটা খেয়াল করলেই অনেক সময় বোঝা যায় যে কি হচ্ছে, তাই না? একটা সিসি অ্যাকাউন্ট যদি আমি চেক করতে দেখলাম যে কন্টিনিউয়াসলি একই আউটস্ট্যান্ডিং রয়ে গেছে, গতদিন যা দেখেছি 1 সপ্তাহ ধরে একই ধরনের ফিগার রয়ে গেছে, তাহলে আমাকে কি করতে হবে? ওই কাস্টমারের সাথে আমার একটু কমিউনিকেশান বিল্ড আপ করতে হবে, তাকে ডেকে আনতে হবে যে তার সমস্যা কী, তারা অন্য কোনো ব্যাংকে চলে যাচ্ছে কিনা, অন্য কোনো কোথাও চলে যাচ্ছে কিনা, বা ফান্ড ডাইভার্ট করে আমাকে ক্লাসিফাইড করে দিতে চাচ্ছে কিনা। কখনো কখনো যেটা হয় তা হচ্ছে যে সাময়িক বিপদে পড়েছে, তা আমার তো অ্যাকাউন্টটা রেগুলার রাখতে হবে। রাখতে গেলে আমি যেটা করব, আমার লোনটাকে যদি রিনিউ করতে হয় তাহলে কী কী আমরা দেখি, ওই জায়গাগুলো আমরা একটু ঠিক রাখার চেষ্টা করব। আমার এপাশে যারা আছেন আইনের লোক, ওনারা যাতে না শোনেন সেইভাবেই বলি, আমার বিশ্বাস ওনারা খুব খেয়াল করবেন না। আমার একটা অ্যাকাউন্ট ছিল, আমি জানি এটা ক্লাসিফাইড হয়ে যাবে, বাট স্যালাইন স্টাইলে তাদেরকে বাঁচায় রাখার চেষ্টা করেছে। ভাই কি আসেন মাঝে মাঝে, টাকা আপনি 5,000 আনেন, আমি 15 লাখ করে ট্রানজ্যাকশন করে একটা ব্যবস্থা নিয়ে যাই। ওনারা কি শুনছেন নাকি? শুনছেন না? হ্যাঁ, তা আপনারা অন্তত রিনিউয়ের জায়গাটা ঠিক রাখার চেষ্টা করেন, যাতে ক্লাসিফাইড হয়ে না যায়, ব্লক না হয়ে যায়। বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি যে ওই অ্যাকাউন্টগুলো কিছুদিন পরে রিয়েলি রিভাইভ করছে। সুতরাং আপনাদের উচিত তাদেরকে সাপোর্ট দেওয়া। কোনো অ্যাকাউন্টই বা কোনো ব্যবসায়ী একই রকম চিরদিন যেতে পারে না। আমি কন্টিনিউয়াস লোনগুলো এভাবে দেখলাম। তাহলে টার্ম লোনগুলো দেখাতো, টার্ম লোনের নেচার যেগুলো আছে সেই লোনগুলো দেখাতো আরও সহজ কাজ, ইনস্টলমেন্ট ঠিক মতো দিচ্ছে কিনা, এগুলো ডিলিং অফিসাররা দেখেন, আমরা জানি। একই সাথে একটু প্রতিদিনের আপডেটটা আপনারা দেখার সাথে সাথে ম্যানেজার সাহেব যদি ব্যস্ত থাকেন, তাকে একটু জানাবেন যে এই অবস্থায় আছেন, এই অ্যাকাউন্টের অবস্থা এরকম। আমরা অভিজ্ঞতা লব্ধ যে আপনারা জানান, আমি এখানে যা যা বলবো এগুলো আপনাদের জন্যে বলা নয়, আপনাদের বাইরে। আমি জানি যে এগুলো সব আপনারা পালন করেন, যেটা যে করেন না, শুধু তার জন্যই সেই কথাটা বলা। যদি কোনো টার্ম লোনে আমরা এরকম দেখি যে দিচ্ছেন না, অ্যাবিলিটি আছে অথচ দিচ্ছেন না, তাহলে সেটার জন্য এক ধরনের ট্রিটমেন্ট, আর অ্যাবিলিটি নাই তার জন্য এক ধরনের ট্রিটমেন্ট। আমরা দেখেছি, আমরা অভিজ্ঞতা থেকেই বলছি এবং সুফল থেকেই বলছি, আপনি যদি বড়োয়ারের সাথে কমিউনিকেশান বাড়ান, তারা যে করেই হোক সেটা দেওয়ার চেষ্টা করে। এই সামনে যারা বসে আছে, এরা যে দৌড়ায়, এদের কাছ থেকেই আপনারা দেখেন যে তাদের অভিজ্ঞতাও সেই একই ধরনের অভিজ্ঞতা আমি দেখেছি যে কদিন এখানে ছিলাম। পিআইএফের ক্ষেত্রেও সেই একই ধরনের, যে তাদের টেন্ডেন্সিটা কেমন। আমি এলসি খোলার পর রিটায়ারমেন্টের সময় দেখি যে যখন তাদের কমিউনিটি এসে গেছে, এদের একটা ধারণা যে আমি শেষ মুহূর্তে এটা আমি ছাড়াবো। তাতে লাভ হলো কি, যে এই যে 10 দিন হোক 15 দিন হোক, এই কদিনের আমার ইন্টারেস্টটা বেঁচে যাচ্ছে, আমাকে তো পাশে ডেবিট করে নিয়ে চলে গেছে।
আমি যখনই করেছি যে তাদের ব্যাড ক্রিয়েট করে দিয়েছি, ওভারডিউ করে দিয়েছি, পরের দিনই ইরেগুলার করে দিয়েছি, এরপরে দেখি যে ওরা দৌড়াদৌড়ি করে চলে আসে যে একটু আগে যদি জানাতেন ভালো হতো। অথচ একটু আগে আমরা অনেকবার জানিয়েছি, অনেক ফোন করেছি। তো যেভাবে যে ফুল দিয়ে যাকে পূজা না, এর উল্টাটা কি হতে পারে? যে ওষুধে যে রোগ যায়, সেটা সেইভাবে আপনারা ট্রিটমেন্ট করবেন। আপনাদের কাছ থেকে আমরা সেটেলমেন্টের প্রপোজাল খুব বেশি পাচ্ছি না। আমার এই জোনটা যেহেতু আমাকে একটু দেখতে হচ্ছে, সেটেলমেন্টের প্রপোজালগুলো যদি একটু আগের থেকে দেখেন, একটু আগের থেকে পাঠান, এবং সেটেলমেন্টের প্রপোজালে যে সমস্ত ত্রুটিগুলো থাকে সেগুলোও যদি একই সাথে যদি রিকোয়ারমেন্ট ফুলফিল করে, অথবা আমাদের অফিসারদের সাথে কথা বলে যে এইগুলো দিয়ে পাঠালে আপনার এইটাতে আমরা কোনো এনকোয়ারি দেব না, খুব দ্রুত আমরা সেটা সলিউশন করে দেব, তাহলে আমাদের জন্য সহজ হয়, আপনাদের জন্য সহজ হয়। কারণ 70,000 টাকার একটা লোন আর 70 কোটি টাকার একটা লোনের আপনাদের একই সময় দিতে হয়। এই সময় যদি সেভ করতে পারি কিছুটা হলেও, এবং আপনারা প্রোডাক্টিভ খাতে আপনাদের সময় ব্যয় করতে পারেন, সেটা আমাদের জন্য মঙ্গল হয়, ব্যাংকের জন্য মঙ্গল এবং আপনাদের জন্যও মঙ্গল। আমাদের উচিত হচ্ছে রেগুলার যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলোর ভ্যালিডিটিটা আমরা একসময় নোট ডাউন করতাম, যে এগুলোর 2 মাস পরে চলে যাচ্ছে, একটা করে নোট ডাউন আমাদের থাকতো। আমরা কিছু কিছু পাই যেগুলো ভ্যালিডিটি চলে গেছে, আমাদের কাছে গেছে 1 মাস 2 মাস পরে। এটার থেকে ওভারকাম আমরা ফাইল অ্যানালাইসিস করে দেখেছি যে এটা সম্ভব। 2 মাস আগে আপনারা চাইলেই পাঠাতে পারতেন। বেশ কিছু ত্রুটির কারণে, নিজেদের জানার সীমাবদ্ধতার কারণে সেটা করা হয় না। এটা যেন না হয় একটু খেয়াল রাখবেন, এটা আমার অনুরোধ থাকলো আপনাদের প্রতি। ওপেন ডেটের যে সমস্ত বিজি দেবেন, আমি দেখেছি ওপেন ডেটেড বিজিগুলোর একটা ফটোকপি নাই। আমি যে ক্লেম করব, আমি যে জানতেই চাইবো যে এটা ওপেন ডেটেড না ক্লোজ ডেটেড, এটা বুঝতেই পারি না। বেশ কিছু ব্রাঞ্চে এরকম আমরা দেখেছি যে বিজিগুলো দিচ্ছি ওপেন ডেটেড, তার কোনো ধরনের অ্যাডভাইস আমরা পাচ্ছি না। আমরা এখন একটা লায়াবিলিটি ওয়াশ আউট করতে পারছি না। একটা জায়গায় সাধারণত এটা কোথায় এরকম লাগে, ওপেন ডেটেড কোথায় দেওয়া লাগে? কাস্টমসে লাগে। এরা আমাদেরকে খুব বিরক্ত করে, আর ওদেরকে চিঠি দিলে কোনো উত্তর দিতে চায় না। তো একটা টেকনিক্যাল ওয়ার্ড ব্যবহার করে যে আমরা এটার বিরুদ্ধে একটু মামলায় যাব, তো আপনাদের কাছে এটা দিয়েছিল, কাস্টমার আমাদের কাছে পরিষ্কার কিছু বলতে পারছে না, যদি থাকে একটু জানাবেন, আমরা কাস্টমারের বিরুদ্ধে মামলায় যাচ্ছি। এই একটা শব্দে ভদ্রলোক ভয় পেয়ে উত্তর অথবা আগ্রহ বেশি দেখিয়ে উত্তর দিয়েছেন। তখন নিশ্চিত হলাম এবং কপিও পেলাম। তো ওপেন ডেটেড বিজির ক্ষেত্রে আপনারা এই জায়গাগুলোতে একটু শক্ত থাকবেন। সিক অ্যাকাউন্টগুলো একটু ভালোভাবে খেয়াল রাখা। আমরা রিসেন্ট যে সার্কুলারগুলো হয়েছে তার মধ্যে একটা হচ্ছে উইলফুল ডিফল্টার। যেটা উইলফুল ডিফল্টার কি আমাদের চোখে পড়ে না কি এরকম? আমরা তো বোধহয় ব্রাঞ্চে দেখতে পাই, হ্যাঁ না? আমার এই সাবেক ব্রাঞ্চে ছিল, এখানে উনি ফান্ড এদিক ওদিক নিয়ে ঘোরায় বেড়াচ্ছেন আমাদের আটকে দিয়ে, নাকি? সেগুলোকে একটু টাচে রাখা, আর যেগুলো রিয়েলি সিক হয়ে যাচ্ছে তাদেরকেও যে বললাম আগে যেভাবে অন্তত রিনিউ করতে পারি সেই পর্যায়ে রাখা। এটা যদি আপনারা চেষ্টা করেন তাহলে অন্তত আমার ক্লাসিফিকেশান বাড়বে না। আমাদের হেড অফিসের অনেক মেসেজ নিশ্চিত আপনারা পেয়ে গেছেন, যেমন হচ্ছে এমডি স্যার ব্রাঞ্চ টু ব্রাঞ্চ ফোন করেন, তাহলে রিকভারির অবস্থাটা কোন পর্যায়ে গেলে এমডি স্যার ব্রাঞ্চ টু ব্রাঞ্চ ফোন করেন, আমাদেরকে কন্টিনিউয়াসলি বলতে থাকেন ফোন করেছে কিনা। আমরা এখন পর্যন্ত কিছু জনের আরএম সাহেবদের সাথে, বেশ কিছু জনের ব্রাঞ্চ লেভেলে সব জায়গায় আমি কথা বলতে পেরেছি। আপনাদের সাথে শুধু বলা হয়নি এখনও, যেহেতু আপনাদের অ্যাক্টিভ আরএম সাহেব আছেন, তবে সামনে আমাদেরকে বলতেই হবে, অন্তত সত্য কথা বলার জন্য সবার সাথে কথা বলেছি।
একটা কথা বলতে ভুলে যাচ্ছিলাম, এটা আমরা সেটেলমেন্টের সময় গিয়েও সাফার করি, তা হচ্ছে মর্টগেজের ইস্যুটা। মর্টগেজ করার সময় ওনারা বলে গেছেন, যদিও আমাদের 3-4টে জায়গায় শিডিউলটা অন্তত আমাদের যেন পারফেক্ট থাকে। আমরা যেটা চেক করতাম স্যাংশন লেটারের সাথে, তারপর ভ্যালুয়েশন শিটের সাথে, ওপিনিয়নের সাথে শিডিউলটা অন্তত পারফেক্টলি দেখবেন, যাতে শিডিউলের কারণে আমরা আটকে না যাই। আমাদের একটা অ্যাকাউন্ট ছিল KM গার্মেন্টস, 0.5 ডেসিমাল কথায় লেখা নাই, 5 ডেসিমাল 5% কোথাও লেখা নাই। সুতরাং 5% জায়গার থেকে মাত্র 5.5 আমরা রায় পাই, এবং মামলা করতে গিয়ে সেখানে আমরা অপদস্থও আমাদেরকে হতে হয়। যেমন কত টাকা খেয়ে লোন দিয়েছেন, বললাম যে স্যার তখন আমি জন্মাই নাই। প্রিন্সিপাল ব্রাঞ্চ KM গার্মেন্টস। তো জাজ সাহেবরা সম্ভবত ব্যাংকারদেরকে, জাজ সাহেব কেন, এদের ধরনের আরও কিছু সার্ভিসের লোক আছেন, ব্যাংকারদেরকে একটু নিচু করতে বলে তাদের ভালো লাগে। তাদের ধারণা এরা সব এসিতে বসে থাকে, কোট টাই করে ঘুরে বেড়ায়, আমরা রোদের মধ্যে আছি, আমরা ঘামের মধ্যে আছি, গরমের মধ্যে আছি। সুতরাং এদেরকে আমরা একটু আন্ডার এস্টিমেট করে একটু চাপে ফেলার চেষ্টা করি। কিন্তু ওরা জানে না যে আমরা এই যে কোটটা পরি রোদের মধ্যেও পরি। ওরা দেখলে তাহলে এই কথাগুলো বলতো না। ফান্ড ডাইভার্ট যাতে না করে, বেশ কিছু অ্যাকাউন্টে আমাদের এই জোনেও আমাদের আছে যে ফান্ড ডাইভার্ট হয়ে যাচ্ছে। আমরা যদি আগের থেকে একটু সতর্ক হই, এই ডাইভার্সনটা ঠেকাতে পারি। একটু সতর্ক হতে হয়, একটু জানতে হয়, একটু বুঝতে হয় যে এই লোক সরাতে পারে। কিন্তু কখনো কখনো আসলে বোঝা যায় না যে এই ভদ্রলোক কি ফান্ড ডাইভার্ট করতে পারে। রুট লেভেল থেকে উঠে এসেছে যে লোক, সেই লোকই এমন যদি হয়, কারণ মাথা যখন পচতে থাকে পুরো শরীর যখন পচে যায়, এরকম যদি একটা অবস্থা সৃষ্টি হয়, এটা যদি আগের থেকে একটু খেয়াল করা যায় তাহলে বোধহয় প্রিভেনশন অ্যাডাপ্ট করা যায়। কোনোভাবেই ফান্ড ডাইভার্ট করতে দেওয়া যাবে না, কোনোভাবেই ওভারটেড করতে দেওয়া যাবে না। ওভারটেডের বিষয়ে আমি যদি বলি, এখানে সেরকম অভিজ্ঞতা আছে কিনা আমার মনে পড়ছে না, তবে আমার কিছু কিছু ব্রাঞ্চে আমি দেখেছি কন্ট্রাক্টরদেরকে আমি লোন দিলাম, তখন আমাদের লোন ছিল কন্ট্রাক্টরের এগেনস্টে জেনারেল লোন ছিল, সে বালু পাথরের লোন, হয়তো 40 লাখ দিয়েছি, 50 লাখ দিয়েছি। উনি হাতে যেহেতু নগদ টাকা পেলেন, এই একটা কাজ ধরলেন, আরেকটা ধরলেন, কাজ ধরেই যাচ্ছেন, উনি কোনোটা ছাড়বেন না। এক পর্যায়ে যেয়ে উনি বিভিন্ন অভাবে জড়িয়ে গিয়ে ডিফল্ট করে বসে থাকলেন, কোনো কাজ উঠাতে পারলেন না। আর উঠাতে না পারলে যেটা হয়, LGD খুব ভালো একটা জায়গা, তাদের স্পিড মানি লাগে না, তাদের অন্য কিছু লাগে না, তারা ওই জায়গাগুলোতে খুব শক্ত থাকে। সুতরাং আমার বড়োয়াররা আটকে যায়। তো ওভারটেক যাতে না করে কোনো অ্যাকাউন্ট, এটা যেন আমরা একটু খেয়াল রাখি। আরেকটা বিষয় আমরা ইদানিং দেখতে পাচ্ছি, এটা সাধারণত ঘটার কথা না, ঘটবে তাদের জন্য খুব ভালো, তাদেরকে আরও ভালো এফিশিয়েন্ট বলতে পারি। যেমন আমরা ফ্রিকোয়েন্টলি ব্রাঞ্চের প্রিভিলেজ চেঞ্জ করছি, 1-2 দিনের মধ্যে সব পাল্টাতে হয়, সব চেঞ্জ করতে হয়। ফাইলগুলো আমরা বস্তা বেঁধে নিয়ে যাই, ঠিক আছে, পরে আমরা গুছাবো। এমন কোনো ব্রাঞ্চ বোধহয় সাউথে নাই যেখানে ফাইল 2-4টে খুঁজে পাওয়া যাবে না, এমন আছে। আপনারা এটা দেখেন, ফাইল যেন অন্তত সবগুলো খুঁজে বের করে রাখবেন। কারণ আমাদের রাইট আপ করার জন্য যে সমস্ত ইনিশিয়েটিভ আমরা নিয়েছি, ওর ইনস অ্যান্ড আউটস আপনারা যখন বুঝবেন, পড়বেন, কিছু মেসেজ আমরা বলতে পারবো, কিছু বলতে পারবো না। সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি শুধু এটা বলতে পারি, বিপদে পড়বেন যদি ফাইল খুঁজে না পান। সুতরাং ফাইলগুলো আপনারা দয়া করে খুঁজে রাখবেন, যেমন ফাইলই হোক। ব্যাংক থেকে হারানোর কোনোভাবেই কথা না। আমরা 15টা ফাইলের মধ্যে শেষমেশ বোধহয় 10টা পেয়েছিলাম, আরও 5টা হয়তো পেতাম। এর মধ্যে তো আবার আরেক জায়গায় গেলো, এখানে যে আরেক কষ্ট হলো জানি না, এখন আবার সেই একই রকম হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, আর পাওয়া যায়নি, নতুন জায়গায় যেতে আবার মিক্স হয়ে গেল। কথাগুলো ফাইলিং ব্যাপারে কিন্তু আমরা অনেকটা ছাড়া বা ফাইলিংটা ঠিকমতো করি না, এটা পুরো ব্যাংকের একটা কি বলে ব্যর্থতা। প্রিন্সিপাল ব্রাঞ্চেও দেখতাম, ফরেন এক্সচেঞ্জ ব্রাঞ্চে, আর এই জন্য আপনারা এটার গুরুত্ব দেন না। পরে বিপদে পড়লে তখন খুঁজতে হয়, ফাইলই পাওয়া যায় না। বিশেষ করে রিটার্ন অফ অ্যাকাউন্টগুলো আমরা সাধারণত ফাইলগুলো গুরুত্ব দেই না। এখন বুঝবেন যে এই ফাইলের গুরুত্ব না দেওয়ার যন্ত্রণা কতটা, যে কারোর যে কোনো সময় এক কথাতে চাকরি চলে যেতে পারে। হ্যাঁ,
রিটার্ন অফ হয়ে যাওয়ার পর আমাদের মনে হয় যে এটা যেহেতু আর কোনো ভবিষ্যৎ নাই, ফাইলটা যেখানে থাক এটা ঘাটাঘাটি হয় না। কিন্তু আমরা দেখেছি অনেক ফাইল সঠিকভাবে রিটার্ন অফ করেন নাই, তদানীন্তন ম্যানেজার অথবা ডিলিং অফিসার দায়িত্ব ঠিকমতো পালন করেন নাই। এটার একটা প্রমাণ হচ্ছে, আমি 30-40 বছর আগের লবণের অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। ডিএমডি সাহেব বলে গেছিলেন লবণের অ্যাকাউন্ট, সে লোকের বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই, সাগরে ভেঙে গেছে তার অংশটা, তারপরেও আমরা টাকা পাচ্ছি। তার মানে হচ্ছে আমি যদি খুঁজতে থাকি সামহাও আমি লিঙ্ক আপ করতে পারবো, কোথাও না কোথাও লিঙ্ক আপ করতে পারবো। আর এইটা যদি করতে পারি তাহলে আমার রিকভারিটা হবে, কেউ না কেউ দেয়। আমাদের একটা ব্রাঞ্চে এক বন্ধুর কাছে ফোন গেছে, ভুল করেই আমাদের কাছ থেকে ওই অ্যাকাউন্ট হোল্ডারের বন্ধুর কাছে ফোন গেছে। ভদ্রলোক এসে বললেন যে আপনারা আমাকে ফোন করলেন কেন, আমার কেউ হয় না। যে করে হোক পরবর্তীতে উনি বললেন ঠিক আছে আমার বন্ধু মানুষ, আমি কিছু টাকা দেব। দেখেন কোনভাবে গিয়ে উল্টে এলেও আমাদের কাছে একটা অ্যামাউন্ট চলে এলো এবং আমরা অ্যাকাউন্টটা শেষ করতে পেরেছি। এবং আপনারা যদি ঘুরতে থাকেন, আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি, বারবার যদি আমরা ফিল্ডে যেতে থাকি, ওই জায়গাগুলোতে যেতে থাকি এবং একটু নিজেদের আইকিউ খাটাতে থাকি যে এই টাকাটা যদি আমার হতো আমি কিভাবে আদায় করতাম, তাহলে তাকে খুঁজে পাবো। অকশনের ক্ষেত্রে আমরা সাধারণত পার্টিসিপেন্ট আগের থেকেই খুঁজে নিই। আমি অকশন করলাম একটা, উনি শেষমেশ দেখলেন যে মর্টগেজ করার আগে এখানে 2 তলা ছিল, এখন 10 তলা হয়ে গেছে। সমস্ত কথা দিয়েও পরে আর সেটা ড্রপ করেননি। এরপরে আমি অবশ্য আর নিলামে যাই নাই, পরবর্তী ধাপে হেড অফিসের বুদ্ধি নিয়ে তাদের নির্দেশনায় অন্য পদক্ষেপে চলে গেছে। তা আপনারা যারা কষ্ট করে একজন বায়ার নিয়ে এলেন, একজন পারচেজার নিয়ে এলেন, তারপরে যেন আমাদের আইনগত ত্রুটির কারণে 10 দিন, 11 দিন, 15 দিনের যেন আমরা বিপদে না পড়ে আবার নোটিশে যাওয়া, আবার 1 লাখ টাকা খরচ করা, আবার ওদের পিছনে ছোটাছুটি করা, এটা খুব কষ্টের কাজ। আপনাদের কষ্ট আমরা যারা এখান থেকে গেছি, যারা এই কাজগুলো করে গেছি, তারা আমরা জানি। ওই জায়গাতে যেন আমাদেরকে হেড অফিস ধরতে না পারে যে এত পরিশ্রমের পরে শেষ মুহূর্তে যেয়ে শুধু ওয়ার্কিং ডেতে আমি ফেল করলাম। এটা খুবই বেদনার। এই জায়গায় যেন আমরা যেন না যাই, আগের থেকে একটু খেয়াল রাখা। কোনো অ্যাকাউন্টে ওভার ফান্ডিং যেন আমরা না করি। এটা সবচেয়ে ভালো বোঝার কথা হচ্ছে ব্রাঞ্চের, কারণ RM সাহেবকে প্রথমত আমরা বুঝাই, বোঝানোর পর কিছুটা বায়াস্ট হতে থাকেন যে এই ম্যানেজার সাহেব ভালো, এরপরে নির্ভর করা যায়। তারপরে উনি 1 দিন বা 2 দিন যান, আর আমরা কিন্তু 3 মাস সময় ধরে ঘুরি একজন কাস্টমারের পিছনে, কখনো 1 বছর 2 বছর ধরে। তাহলে তাকে ফান্ডিংটা আমি ওভার ফান্ডিং করছি কিনা একবার আমরা দিয়ে দিলাম, কারণ আমরা প্রথম বলেছি এই লোকের কোনো এই লোকের মতো লোকই হয় না। হ্যাঁ, এই ভদ্রলোক যত টাকা দেব সব পারফেক্টলি খাটাতে পারবে, এই বলে হেড অফিসকে কিন্তু বুঝিয়ে ফেলেছি। এখন হেড অফিস বসে আমরা এখন চিন্তা করব যে তারা তো বলেছে যে পরিমাণ খুশি টাকা দেওয়া যায় সে টোটাল ইউজ করতে পারবে, তার ক্যাপাসিটি এত, মিলিং ক্যাপাসিটি এত, মার্কেটিং ক্যাপাসিটি এত। এখন হেড অফিস থেকে আমরা উল্টা আমাদের সাথে কথা বলতে বলতে ওরা কিন্তু হেড অফিসে অলরেডি ওদের পথ খুঁজে নিয়েছে, ওদের চোরা পথ বলি, গলি পথ বলি, ওরা খুঁজে নিয়ে তখন আর ম্যানেজার সাহেবের কাছে আসে না, তখন ওই হেড অফিসে যাবে, বড় স্যারের কাছে যে বুঝাবে আমার এই ফান্ডে হচ্ছে না, আপনারা আরও কিছু দেন। হেড অফিস থেকে যখন বলবে যে এখানে তো আরও 200 কোটি দেওয়া যায়, আপনিও দেখলেন আপনার টার্গেট হয়ে যাচ্ছে, প্রফিট টার্গেট হয়ে যাবে, হেড অফিস পাশে আছে, দিয়ে দিলেন, আটকে গেলাম। সুতরাং আমাদেরকেও সবসময় আপনারা আস্থায় রাখবেন না পুরোপুরি, আমরা বলার পরেও আপনারা সতর্ক থাকবেন। RM সাহেবের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করবেন গোপনে, যে আমাদের কানে না যাক, সঠিকভাবে ওভার ফান্ডিং ছাড়া যেন আপনারা লোন দিতে পারেন, এটা আপনাদের কাছে চাওয়া থাকবে। আরেকটা বিষয় হচ্ছে যে কাজগুলোতে আমিও ব্যর্থ হয়েছি, প্রপোজালের গতিপথটা খেয়াল রাখা। এই প্রপোজাল পাঠালাম, যে কোনো প্রপোজাল, সেটেলমেন্ট, রিশিডিউল বা অন্যান্য যে কোনো ধরনের, আমি একটা পাঠিয়েছি, একটা সিদ্ধান্ত চাই হেড অফিসের।
এটা কোন পথে কোথায় যাচ্ছে এটা একটু খেয়াল রাখা, এবং কোনো জায়গায় যদি আটকে যেতে যায়, বিভিন্ন কারণে আটকাতে পারে, লিগ্যালভাবেই আটকাতে পারে, আপনাদের দায়িত্ব হবে ওখান থেকে সামহাও বের করায় নেওয়া। পূবালী ব্যাংকের সবচেয়ে বড় পরিবেশ, সুন্দর পরিবেশটা এটাই, যেটা আপনারা কখনো পান নাই, আমরা ছুঁই ছুঁই করে পাইনি এমন পর্যায়ে। তা হচ্ছে অন্য কোথাও থেকে ছাড়াতে গেলে অন্য ধরনের কষ্ট পেতে হয়, এমন কোথাও বোধ হয় পূবালী ব্যাংকে এখন নাই। এটা নাই অনেক বছর ধরে, ইব্রাহিম খালেদ স্যারের সময় থেকে। স্যারকে এই অবসরে একটু শ্রদ্ধা এবং সালাম জানাই রাখি। তার বিদেহী আত্মার প্রতি আমাদের সবার শুভকামনা রইল, তিনি যেন বেহেশতবাসী হন। তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন যেন কোনভাবে আমরা সঠিক ব্যাংকিং করতে পারি। আমরা 7 জনকে 7 প্রান্তে দিয়ে উনি বলেছিলেন 1 টাকা যদি ওভারডিউ দাও আমাকেও ব্যাংক বের করে দেবে, আর তোমাদেরকে সাথে জাকটি ধরে নিয়ে বেরোয় যাব। আমরা গিয়ে দেখেছি প্রতিটা অ্যাকাউন্টে অ্যাক্সেস দেওয়া আছে। এটা কন্ট্রোল করতে আমাদের খুব কষ্ট গেছে। আমরা খুব এই ম্যানেজার ভালো না, আগের ম্যানেজার কথাই যে কথাগুলো শুনতে হয়। আপনাদের সেই পরিবেশ নাই। রিনিউয়াল প্রপোজাল পাঠিয়ে হেড অফিস থেকে কখনোই আপনাদের ফোন করে না যে ভাই ফাইলের দিকে একটু খোঁজ রাখতে হয়। আমি এখন যে খোঁজ রাখার কথা বলছি, এটার এই দুটোর ভাষা কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, আগে পার্টিকে পাঠাতে হতো, সে বেশ আগের কথা, ইব্রাহিম খালেদ স্যারের আগের সময়ের কথা। আর আমি এটা এখন যেটা বলছি, একটু ফোন করে বলা। আমার হেড অফিসেই আমার অফিসারকে বললেন যে ভাই এই ফাইলটা আছে, একটু তাড়াতাড়ি দেওয়া যায় কিনা, একটু ভালোভাবেই বললেন। আপনারা যদি ধমক দিয়ে বলতে থাকেন আমাদেরকে, দেখা যাচ্ছে আমরা ভয়ে সঠিক কাজটা করতে পারলাম না, আমরা ভুল করে ফেললাম। ওই ভুলের খেসারত কিন্তু আপনাদেরকেও দিতে হবে। সুতরাং আপনারা এমন যেন বলবেন না আমার অফিসারকে আপনি এটা করবেন নাকি আমি উপরে কথা বলবো। আমি কিন্তু প্রথমেই বলে নিয়েছি যে আমি যা বলছি সব এখানকার জন্য প্রযোজ্য নয়। আমি যা বলছি তার মধ্যে যেটা প্রযোজ্য সেটা শুধু এইসব জন্যে। আমাদের ক্রেডিট মনিটরিংয়ের ক্ষেত্রে আর একটা জায়গায় একটু দেখার দরকার। আমার ব্যাংকের অ্যাকাউন্টগুলো ভালো আছে, কিন্তু অন্য ব্যাংকের অ্যাকাউন্ট ভালো নাই। অন্য ব্যাংকে খারাপে রেখে ট্রানজ্যাকশান কম করে আমাদের ব্যাংকে এসে ভালো করছে। আবার কোথায় কোথায় উল্টোটা হয়। এটা আদার ব্যাংক লায়াবিলিটি চেক করে ওই ব্যাংকের পজিশানগুলো আমাদের দেখা উচিত, আমাদের সেগুলো একটু খেয়াল করা উচিত। আপনারা হয়তো আপনাদের কাছে লায়াবিলিটি ডিক্লারেশন তো থাকেই, আমার এই জায়গায় লোন আছে, সেখান থেকে 2-4 বার মাঝে মাঝে একটু স্টেটমেন্ট এনে এগুলো একটু চেক করবেন, তাহলে তাদের ফিনান্সিয়াল গতিবিধিটা খেয়াল করতে পারবেন। আমার কিছু জায়গার তিক্ত অভিজ্ঞতা হচ্ছে, একটা সময় আমরা মামলার আপডেট সবসময় ম্যানেজার এবং ডিলিং অফিসার থাকতেন। এখন আমি একটা ব্রাঞ্চে দেখেছি গিয়ে যে এই ফাইলের নেক্সট ডেট কবে, এটা আমরা অনেকে খোঁজ রাখি না। আমি যখন জিজ্ঞাসা করলাম যে ভাই এটার কি জিজ্ঞাসা, স্যার এরকম তো কোনো ম্যানেজার জিজ্ঞাসা করেন নাই। আমি জানি না কবে থেকে করেন না ধরনের হয়েছে, বাট কন্টিনিউয়াসলি আমি যতদিন দেখেছি যাদের সাথে কাজ করেছি তারা এটা খোঁজ রাখতেন। তা আমাদের এখানে যাদের মামলা আছে সবাই কি সমস্ত ব্যবস্থাপক কি এটা খেয়াল রাখি? আমার মনে হয় রাখি। সাউদের সম্পর্কে যেটুকু আমি জানি, আমার মনে হয় সেটা রাখি। যদি না রাখেন তাহলে নেক্সট ডেটগুলোর জন্য যেন আমরা বিপদে না পড়ি, খেয়াল না রাখার কারণে। অ্যাটেন্ড করি নাই এমন মামলা আমাদের। এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। আমরা কিন্তু মামলার আসলে কবে কয়টা আছে কোনো ম্যানেজার জানেও না যে মামলা আছে। এটা কি অবস্থা রে ভাই? লিস্ট আমাদের ইয়ে কাছে আছে। শীট তো আমাদের টেবিলে থাকে স্যার। হ্যাঁ, না টেবিলে না, অনেকে বলতে পারে না কয়টা মামলা আছে। লিস্ট বলতে পারে না, টেবিলে দেওয়ার জন্য যত পিরাপিরি, মামলা হাজিরা দেওয়ার জন্য তো কোনো স্যার। আমরা যে জায়গায় যে ব্রাঞ্চেই যাই না কেন, নতুন করে একটা ডিসবার্সমেন্ট পেতে পারি। আগের ম্যানেজার স্যাংশন করে গেছে, আমি ডিসবার্সমেন্টে যাচ্ছি। নতুন ম্যানেজারের দায়িত্ব হবে একদম থরলি প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার চেক করা, কারণ আগের ম্যানেজারের ভুল হতে পারে। আমি আগের ম্যানেজারের কোনো দোষ ধরছি না, অন্য কোনো তার চোখ থেকে বের হয়ে যেতে পারে।
তাতে যদি ম্যানেজার বা ডিলিং অফিসার যেই হোক, দুজনের যে কোনো একজনের কথাই বলছি, দুজনকেই স্যাটিসফাইড হতে হবে। নতুন ম্যানেজার পুরানো আছে, ডিলিং অফিসার নতুন, তাকেও কিন্তু তারও দায়িত্ব আছে, কারণ বিপদে পড়লে তো সেও পড়বে। সুতরাং সব কিছু যেন আপনারা ওটাও আবার চেক করে আসেন। এক্ষেত্রে আপনাদের হয়তো কখনো কথা শুনতে হতে পারে যে মফস্বল থেকে এসছে, লোন বোঝে না, এই দিতে ভয় পায়, কলিজা ছোটো, অমুক তমুক, কোনো কিছুতে কান দেবেন না। যত দ্রুত সম্ভব সেটা শেষ করবেন, দেখবেন, তারপরে স্যাটিসফাইড হয়ে দেবেন। কারুর চাপে পড়ে উদ্বুদ্ধ হবেন না। এটা হলে কোথাও কোথাও বিপদ অবশ্যই হতে পারে। ওভার ভ্যালুয়েশনের কথা যেটা বলেছিলাম, যে কারণেই হোক, ভবিষ্যতে কি হবে এটার পর কখনোই কোনো ভ্যালুয়েশন করবেন না। এর পাশে ভবিষ্যতের আমাদের রাজধানী ট্রান্সফার হয়ে এখানে আসবে খুলনাতে, সুতরাং খুলনার জমির দাম বাড়িয়ে দিলাম এখনই, এটা কখনোই সেটা আপনারা করতে যাবেন না। আমরা যেটা এর এগেনস্টে করতে যাচ্ছি এখন, আমরা স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে শক্ত হতে যাচ্ছি। প্রথম হয়তো তাদেরকে ওয়ার্নিং দেব, তারপরে আরও যদি বেশি হতে হয়, একটা সময় দেখা যাচ্ছে এমডি স্যার এই ইস্যুগুলোতেই হুটহাট করে বলে দিলেন ওর চাকরি থাকা ঠিক না, ওর আজকে দরকার নেই, কাল থেকে যেন না আসে। এরকম ঘটনা ঘটবে। এই ঘটনাগুলো ঘটবে আপনার ক্লাসিফাইড অ্যাকাউন্টে বেশি আসার সম্ভাবনা, রিটার্ন অফ অ্যাকাউন্টে বেশি আসার সম্ভাবনা। সুতরাং ওই যে ফাইল, আবার সেই কথা বলছি, ফাইলের দিকে আবার পিছনে যান। রাস্তা হবে বলে ভ্যালুয়েশন করেছে ডিএমডি সাহেব, যেটা বলে গেছেন, প্রায় 2.5 কোটি টাকার মতো, তারপরে 2.25 কোটি টাকা। এখন আমাদের কাছে ওয়াশ আউটের সময় এসে তার দাম 1 কোটিও দাঁড়ায় না, যেটা দিন দিন বাড়ারই কথা। খুব কমই জায়গা আছে কমে, বিশেষ কারণে কমে, সেই জায়গাগুলো সীমিত। আরেকটা বিষয় হচ্ছে অ্যাক্ট অ্যাজ পার স্যাংশন লেটার। এটা আপনাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। আপনাদের এই জোনেও সেরকম একটা তিক্ত অভিজ্ঞতা আছে যে স্যাংশন লেটার অনুসারে যদি কাজ না করেন তাহলে বিপদ হতে পারে। স্যাংশন লেটারে যে ক্লজটা দেওয়া আছে, এই জাহাজটা, এই ইনল্যান্ড ভ্যাসেল বা এটা মেরিন ভ্যাসেল যেগুলো আছে, এটা এখানে রেজিস্ট্রেশন করতে হবে। আমি বলে দিলাম, আমি হেড অফিসে আসি বলে আমি সব জানি, আমি সর্বজ্ঞ, এটা হওয়ার কথা না। আপনারা কি করলেন, স্যাংশন লেটার যেভাবে আছে সেভাবে করতে না পেরে যেটা করা যায় সেটাই করলেন। কারণ এর মাঝখানে হেড অফিসে গেছেন, যে জিজ্ঞাসা করছেন স্যার এখন কি করব। স্যার হয়তো মুখে বলে দিয়েছেন, ব্যস্ত ছিলেন, যে যা বসে করে ফেলো, কোনো অসুবিধে নাই। আলটিমেটলি কি অসুবিধায় পড়েছি আমরা কেউ এখানে? কারোর কি অভিজ্ঞতা আছে? কেউই জানি না। আমার মনে হয় এই সমস্ত মেসেজগুলো জানা থাকা উচিত, না? অ্যাকাউন্ট ভালো, বড় ভালো, শুধুমাত্র আমাদের ডকুমেন্টেশন অথবা আমাদের সিস্টেমের কারণে ওই ব্রাঞ্চের অফিসাররা বা ম্যানেজার সাহেব বিপদে পড়ে গেলেন। ম্যানেজার সাহেবের উচিত ছিল ওই চিঠিটা দিয়ে বলে দেওয়া যে আমরা এখানে রেজিস্ট্রেশন করতে পারছি না, এটা গাড়ির মধ্যে রেজিস্ট্রেশন হয় না, এটা এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে, অ্যামেন্ডমেন্ট করার জন্য চিঠি দেওয়া উচিত ছিল। চিঠি দিলেই হেড অফিস সেটা কারেকশন করে দিত। সুতরাং সেই জায়গাটায় আপনাদের আরও সতর্ক হতে হবে। আর একটা বিষয় আমি ইদানিং না, বেশ কিছুদিন ধরে আমিও সেরকম স্যাংশন লেটার আপনাদেরকে দিয়েছি, তা হচ্ছে অরিজিনাল টাইটেল ডিড, বায়ার ডিড, সিএস, এসএ, আরএস, অল অরিজিনাল টু বি অবটেন্ড। আপনারা এগুলো ছাড়াই কিন্তু স্যাংশন দিয়ে দিচ্ছেন। আপনাদের ওখানে নিশ্চিত হওয়ার দরকার যে অরিজিনাল সিএস আমরা আনতে বলছি, এটা আমার স্যাংশন লেটারের ত্রুটি নাকি আপনারা এটা রেকটিফাই করাই নেবেন। এখন হয়তো আমরা গতানুগতিক যেহেতু এইভাবে চিঠি লিখি, আমার অডিট এটাকে ওভারলুক করে চলে যাচ্ছে। একটা সময় এসে দেখবেন যে এই অডিটটাই বলবে যে আপনার এখানে অরিজিনাল সিএস পর্চা নেওয়ার কথা আপনি নেন নাই, হয়তো 5 বছর পরে গিয়ে পেলেন। তখন কি দরকার এই আটকানোর ঝামেলায় যাওয়ার? আপনি হেড অফিসকেই বলেন যে আমি এখানে এই জিনিসগুলো অরিজিনাল নিতে পারবো না, আর এইগুলো পারবো, হয় এটা ফ্রেশ স্যাংশন লেটার দেন অথবা এটা রেকটিফাইড করে দেন। আমার বিশ্বাস হেড অফিস সেই কথা রাখবে। সিকিউরিটির কথা, এটা আমাদের লোনের ক্ষেত্রে আরেকটা ভাইটাল পয়েন্ট। সিকিউরিটি যদি আমরা সঠিকভাবে জাজ করতে না পারি, একটা হচ্ছে যে
ওই যে জায়গা নিচ্ছি ওই জায়গায় যাওয়া উচিত। জায়গায় যাওয়া, এই একটু আগে আমাদের বোধহয় প্রথম ক্লাসে স্যার বলে গেছিলেন যে কানে কানে একজন পাগল মতো কিছু বলে গেল। আপনি যখন ফিল্ডে যে দাঁড়াবেন, 2-4-10 মিনিট কথা বলবেন, আশেপাশের লোক দেখবে যে ব্যাংকের এই সমস্ত টাই করা লোকগুলো কী করছে, এখানে ব্যাংকের কাছে মর্টগেজ দিতে যাচ্ছে, কানে কানে পাগল 2-1 জন এসে কিছু না কিছু বলে যাবে। সুতরাং ওখানে যাওয়াটা জরুরি। আর প্রতি রিনিউয়ালে, আমাদের সার্কুলারে প্রতি রিনিউয়ালে যাওয়ার কথা নাই, কিন্তু প্রতি রিনিউয়ালে আপনাদের উচিত অন্তত ওই সিকিউরিটিটা ভিজিট করা। অনুপ আছে কিনা এখানে? আমাদের একটা প্রপোজাল ছিল, আমি পরপর 2 বছর চেক করেছি, 2 বছরই ঠিক আছে। 3য় বছর যে ওই সিকিউরিটিটা গভর্নমেন্ট অ্যাকোয়ার করে নিয়ে নিয়েছে, টাকা পয়সা তুলে নিয়ে গেছে, অনুপ যে আর খুঁজে পায় না। আমি বলি যে ভাই, পরপর 2 বার আমি দেখেছি, আপনি 3য়বার পান না, ভালো করে দেখেন। আবার ঘুরে দেখা যায় রিয়েলি। আবার বড়োয়ার বলছেন যে আমি তো কিছুই জানি না, আমার ম্যানেজার ডিল করে, ম্যানেজার টাকা পয়সা নিয়ে চলে গেছে। যে করে হোক বড়োয়ারকে বললাম, ভাই কাল 1 সপ্তাহের মধ্যে আপনি টাকা দেবেন, না হলে আমরা বিকল্প পথে যাব। ম্যানেজার সাহেব আমাদের এই রিকোয়েস্টে বা অন্য কোনো কারণে 1 সপ্তাহের মধ্যে অ্যাডজাস্ট করেছে। এটা আমাদের সৌভাগ্য ছিল। সিমি মাপার একটা লোন আমরা যখন দিতে যাচ্ছি, ভূমি অফিসে গেছি কাঁচা রেজিস্টারটা দেখতে। এরা তো খুব ক্ষমতাশালী লোক, এদের ডকুমেন্ট চেক করতে যাওয়া খুব সতর্কতার সাথে করতে হয়। কাঁচা রেজিস্টার দেখতে গিয়ে দেখি ওই যে উপরে যেখানে কাটা থাকে, আগে ছিল 25 ডেসিমেল, এখান থেকে 500 বাদ চলে গেছে, থাকবে 20। এখানে দেখি খানিকটা উল্টাপাল্টা আছে। আসলে আর একটু খেয়াল করে দেখলাম যে ওইটা ম্যানিপুলেট করা। ওইটা দেখলেই ওইটাকে কি বলবো আমরা, এক ধরনের গ্রাফ, ওই গ্রাফটা দেখলেই বোঝা যাবে যে এটা অ্যাকচুয়ালি ওনার আছে কিনা। ঢাকা শহরে এটা কঠিন হলেও চেষ্টা করলেই কিছু না কিছু পথ বের হয়ে আসে। আমরা ভ্যালুয়েশন শিটে দেখছি, আমার কাছেও এখন যেগুলো আসে, 20 বছর আগের চৌহদ্দি আর এখনকার চৌহদ্দি সেম। এটা তো হওয়ার কথা না। এখন যে ভ্যালুয়েশনটা দিচ্ছেন, লেটেস্ট পজিশন দিয়ে দেবেন, আমাদের একটু জানতে এবং বুঝতে সুবিধা হয়। নিলামের সময় বা রাইট আপের সময় আমরা বড়োয়ার খুঁজে পাই না। যখন বাধ্য করলাম যে ভাই এই চিঠি, অর্থাৎ RM অফিস থেকে বা ব্রাঞ্চ থেকে একটা চিঠি এসছে যে এখান থেকে আমার রিকভার হচ্ছে 2 কোটি টাকা লায়াবিলিটির এগেনস্টে 1.5 কোটি টাকা পাচ্ছি, বাকি 50 লাখ ওয়েভ করে দেওয়া হোক। এখন আপনি বলেন তো দেখি যে আমরা ওয়েভ করতে পারি কিনা। আপনার পিছনে আমরা ওয়েভ করতে পারি? আপনাকে বলছি, পিছনে তাকাচ্ছেন কেন? আপনাকে প্রশ্নটা আবার বলবো। প্রশ্নটা হচ্ছে 2 কোটি টাকার একটা মর্টগেজের লায়াবিলিটির এগেনস্টে যে মর্টগেজ আছে, এটা আমি যখন নিলামে দিয়েছি 1.5 কোটি টাকা বিক্রি হচ্ছে, ব্রাঞ্চ রিকমেন্ড করেছে বাকি 50 আমরা যেন সেটা ওয়াশ আউট করে দিই। ব্রাঞ্চ কি এটা বলতে পারে কিনা? আপনার কি ওপিনিয়ন? পারে? পারবে না। কি মনে করেন আপনি? যদিও আপনার গলা ভাঙা, তারপরও শুনি। 2 কোটি টাকা লায়াবিলিটি, আমার 2 কোটি টাকা মর্টগেজ যেটা বিক্রি করছি 1.5 কোটি টাকা পাবো, ওয়াশ আউটের জন্য বলা হচ্ছে। পাবো না। যাওয়ার পরে না পাইছে, আমরা তার বিরুদ্ধে ওই টাকা হাতের জন্য আবার মামলা করতে পারছি।
কত টাকার জন্য? আমাদের প্রথম ইয়েটাই হচ্ছে তাদের বিরুদ্ধে মামলায় যাব পরবর্তী টাকার জন্য। আর আমরা যদি মনে করি যে তার আসলে কোনো উপায় নাই এবং অনেকগুলো ভ্যালিড গ্রাউন্ড আছে যে ওয়াশ আউট করতে পারি, তাহলে ওই বড়োয়ারের কাছ থেকে আমাদের চিঠি নিতে হবে। আমি যে মেসেজটা দিতে যাচ্ছিলাম যে এতক্ষণ আমি কিন্তু বড়োয়ার খুঁজে পাইনি। যখন বলেছি যে আমার মনে হয় আপনি একটু ঘুরে আসেন তাহলে কেটে যাবে, খাওয়ার পরের বিষয় তো, এটা খারাপ লাগার কিছু নাই। হ্যাঁ, আমি যখন বললাম যে ভাই আপনার চিঠিতে আমরা রিকমেন্ড করতে পারছি না, আপনি দেখেন বড়োয়ারকে খুঁজে পাওয়া যায় কিনা। উনি খুঁজে পেয়েছেন, বড়োয়ার খুঁজে পেয়েছেন, বড়োয়ার ব্যাংকেও নাকি প্রায়ই আসেন, নিলামের আগেও যেন তাকে জানানো হয় সেটাও বলছেন। তার মানে আমাদের কাছে সঠিক তথ্য যাচ্ছে না। যখন সঠিক তথ্য না যায় আমরা মর্মাহত হই, আমরা আস্থা হারাতে থাকি। আমাদেরকে অনাস্থায় যেন কেউ না রাখে, এটা আমাদের চাওয়া থাকবে। স্যারের এখানে আরেকটা প্রশ্ন, স্যার যেটা জানতে চাচ্ছিল যে এই যে নিলামে 1.5 লাখ টাকা, এইটা ব্রাঞ্চ ওয়েব করতে চাইতে পারে কিনা, এটা ওয়েব হবে কিভাবে? ব্রাঞ্চ বললো যে আমার 1.5 কোটি টাকা এটা সেটেল করে দেয়, ব্রাঞ্চের রিকমেন্ডেশন কি মানে এইটুকু যথেষ্ট কিনা? ব্রাঞ্চ তো মাপ চাইতে পারে না, মাপ চাইতে হবে। না না না, এই যে স্যার কি বলতেছে শোনেন, মাপ চাইতে হবে এখানে কিন্তু বড় অনেক ব্রাঞ্চের একটা ভুল আছে যে সবাই বুঝতেছে ব্রাঞ্চ ম্যানেজার কি মাপ চাইবে নাকি? এই তো বড় মাপ চাইতে হবে, সেটা ফরওয়ার্ড করবে ব্রাঞ্চ। মানে বড়োয়ারকে থাকতেই হবে, বড়োয়ার অথবা গ্যারান্টার। কারণ ওয়েব আপনি কাকে দিবেন? আপনি কিন্তু ব্রাঞ্চকে ওয়েব দিতে পারবেন না, কারণ ব্রাঞ্চ কিন্তু ব্যাংকই, ব্যাংক কিন্তু নিজেকে নিজে বড় আর মর্গেজের মাপ চাবে, ঠিক আছে? তার মাপ চাইতে হবে এত টাকা, এটাই মূল কথা। হ্যাঁ, আমরা নেক্সট এসে যাই একটু। আর স্যারকে একটু প্রশ্ন করেন, কারণ আমরা খুব বেশি সময় দিতে পারবো না, আমাদের সময় কিন্তু কম, আরো 2জন স্পিকার আছে, আচ্ছা। আমি আছি। আমি সময় অ্যাকচুয়ালি অল্পটা হয়তো বেশি হয়ে যাচ্ছে, খুব দ্রুতও আমি শেষ করব। স্যারের মেসেজটা কিন্তু উল্টাভাবে এসছে, আমি যাতে তাড়াতাড়ি শেষ করি। আচ্ছা, বিষয়টা হচ্ছে যেগুলো সাফার করেছি ফিল্ডে সেখান থেকেই আর একটু বলি। ডকুমেন্টসগুলো সই করাবেন সব সময় নিজের সামনে, সে সচিব হোক, মহাসচিব হোক আর প্রধানমন্ত্রী হোক। প্রধানমন্ত্রীটা না করলে চলে, কারণ প্রধানমন্ত্রীর সই আমরা চিনি। যাদের সই আমরা চিনি, এই ধরনের রিনাউন্ড লোকগুলোর সই সামনে না করারও চলে, যদি আমি নিশ্চিত হই। যে নিয়মে আমরা একসময় অ্যাকাউন্ট খুলতাম, যে রিনাউন্ড ওয়েল রিনাউন্ডের অ্যাকাউন্ট খোলার জন্য ইন্ট্রোডিউসার না হলেও চলে। অমুক জায়গার মেয়র, আমার মেয়র সাহেব ছিলেন আছে হাসন রাজার নাতি, আমার সেখানে সিগনেচার, আমি তাকে অহরহই চিনি, ইন্ট্রোডিউস না করলেও চলে। এখন আমরা সচিব সাহেবের সিগনেচার আমাদেরকে বারবার বলে অবিশ্বাস করি কিনা, অবিশ্বাস। স্যার, অবিশ্বাস করার কোনো কথাই নয়। আপনি তো দেশের মাথা একজন, আপনি সই করেছেন, আমরা সামনে ছিলাম, আমার ম্যানেজমেন্টকে যেন মিথ্যা বলতে না হয়। আমাদের কথা ছিল এটাই যে আমরা যেন ম্যানেজমেন্টের কাছে বলি যে আমাদের সামনে সই করা হয়েছে, আমার যেন মিথ্যা বলতে না হয়। এই সত্য বলার তাগিদে আপনাকে আমার সামনে সই করতে বলেছি। বাস্তবিক যেটা ছিল, উনি কখনোই সঠিক জায়গার সই নেন নাই, পরবর্তীতে বাধ্য হয়েছেন সঠিক জায়গার সই দিতে, কারণ আমরা নাছোড়বান্ধা ছিলাম। সই কখনোই ছেড়ে দেবেন না, ভদ্রলোক মানুষ, জামার ক্রিজ ভাঙছে না, সুতরাং নির্ভর করতেই পারি। আপনি খেয়াল করে দেখেন, যেগুলো পৃথিবীতে খুব ওয়েল এস্টাবলিশড কিলার আছে, তারা সবচেয়ে বেশি হিরো চেয়ার। আমাদের যতগুলো নায়ক আছে, বলিউড বলি, সে বলি, এদের এই দাউদ থেকে আরম্ভ করে যাকে জায়গায় দেখি না কোনো, দেখে বোঝাই যায় না এত সুন্দর চেহারার লোকটা কি করে এভাবে রক্ত ঝরাতে পারে। রিকভারির জন্য পাশাপাশি শাখার সহযোগিতা নিতে পারেন। যেমন আমি কেরানীগঞ্জকে বললাম যে ভাই একটু দেখেন তো আমার এরকম অ্যাকাউন্ট আপনার এখানে আছে, সে আমাকে ইনফরমেশান দিল, সহযোগিতা করলো। আপনারা সেই সহযোগিতা নিতে পারেন। আপনারা সেটেলমেন্টের সময় কখনো কখনো পাঠাচ্ছেন বোর্ড রেজলিউশন ছাড়াই, মিস্টার সিএফও, ফাইন্যান্স ডাইরেক্টর, অমুক তমুক। ভার্বালি যথেষ্ট, চিঠি দিয়ে আটকাবেন কেন? আমি চিঠি দিয়ে ওকে কেন বিপদে ফেলবো? ওর নিজেরটাই ও সামলাই পারবে না, আমারটা দিয়ে ই করতে পারি? আমি ওকে বললাম আপনার ওখানে চা খাবো, আপনি একটু দেখেন এগুলো,
সেটুক দৌড়ায়, সেটাই আমি তার প্রতি কৃতজ্ঞ। এই যে মনে রাখছি না এখন, এই যে আপনাদের সামনে এসে বলে ফেললাম, এরকম আরও 10 জায়গায় বলবো, তাই না? এটাও তো একটা অ্যাচিভমেন্ট। তো যিনি সেটেলমেন্টের জন্য আমাদের প্রপোজাল দিলেন বা ডকুমেন্টেশন যিনি সই করছেন, তিনি সই করার অধিকার রাখেন কি না এটা তো আমাকে এস্টাবলিশ করতে হবে। তো আমরা দেখেছি যে অনেক ব্রাঞ্চ সেটা সাহস পায় না। আমি কিন্তু প্রথম থেকেই একদম যখন ছোট অফিসার, এখনও তো ছোটোই আছি, মানে খুব ছোট অফিসার যখন, তখন থেকে আমি ওই নিটল মোটরস থেকে আরম্ভ করে এরকম ছোটো ছোটো কিছু অ্যাকাউন্ট ছিল আমাদের। শুধু আমরা রিনিউয়ালের জন্য চিঠি দিতাম হেড অফিসে, হেড অফিস কী করে যেন তা রিনিউ করে দিত। এটা আমি এখনও বুঝে পারি না, যে ব্রাঞ্চ থেকে চিঠি দিচ্ছি রিনিউ করেন প্লিজ, রিনিউ করে দিল। এরপরে ডকুমেন্টেশনের এক সেট, আমার একটা রিকোয়েস্ট ছিল যে এক সেট ডকুমেন্টেশন যেন তাদের সই থাকে পারফেক্টলি। আমি গেছি, আমাকে যাওয়ার আগে অনেক ভয় দেখানো হলো, ওখানে যাবেন না, চাকরি থাকবে না। তখন আমার চাকরির বয়স আরও আছে এবং একটা কনফিডেন্স আছে, যেহেতু ম্যাথের ছাত্র, টিউশনি করতে পারি, কারণ টিউশনের অভিজ্ঞতাও ছিল ছোটোবেলা থেকে, এবং পেট চলে যাবে। গেছি সেখানে, যাওয়ার পরে গিয়ে বললাম যে স্যার আমি তো স্টকের কিছু বুঝি না, যদি একটু দেখাতেন। উনি হাসলেন, কারণ উনি তো বোঝেন আমার থেকে অনেক গুণ বেশি। উনি ওনার অ্যাকাউন্টসকে বললেন যে তাকে সব একটু দেখান এবং বুঝান। দেখে টেকে এসে বললাম স্যার যদি একটা সই করতেন আমার চাকরিটা বাঁচে স্যার। উনি আর একটা হাসি দিলেন এবং সই করলেন। সুতরাং সই করানো সম্ভব, আপনারা চেষ্টা করলে সেটা পারবেন। এই জায়গাটায় আপনারা সচেতন থেকেন, তা না হলে সেখানেও একটা বিপদ আসতে পারে। ব্যবসা নাই এটার ব্যাপারে যে বলে গেছেন যে আপনাদের ব্যবসা নাই সংক্রান্ত এটা যদি ডকুমেন্টস আপনারা আদায় করে নিতে পারেন ভালো হয়। আর শেষ যে কথাটা তো আগেই বলে ফেলেছি, তা হচ্ছে আপনাদের কাছ থেকে অনেক বেশি সেটেলমেন্টের প্রপোজাল চাই। সবগুলো আপনাদের ক্লাসিফিকেশন রেট এমন পর্যায়ে থাকুক যেন আমি বলতে পারি এটা আমার সাউথ জোন, এখানকার অংশীদার আমিও, আমার যেন ভালো লাগে বলতে, এবং কেউ শুনতে চাক আর না চাক বিভিন্ন ফোরামে যেচে যেচে বলতে পারি আমার সাউথ জোনের মতো এরকম জোনই হয় না। আপনাদের ক্লাসিফিকেশান কোনোভাবে বাড়তে দেওয়া যাবে না, এবং গতবার যা ছিল, ডিসেম্বরে যা ছিল তার থেকে সাফিসিয়েন্টলি কমাবেন, এটা আমাদের চাওয়া থাকবে আপনাদের কাছে। সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা রইল, আমার জন্য দোয়া করবেন, এই চেয়ে শেষ করছি।